আকাশের তারাগুলো খুব উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে। আজকে চাঁদটাকেও পুরো গোল রুটির মতো দেখতে লাগছে। জ্যোৎস্না রাত আমার অনেক ভালো লাগে, কিন্তু আজকের জ্যোৎস্না রাত উপভোগ করার মতো অবস্থা আমার নেই। নিজের কাছেই খারাপ লাগছে অনেক। বাবা মায়ের কথাগুলো এখনও কানে লাগছে। তাদের কথারও একটা যুক্তি আছে। আজ বেশ অনেক দিন হলো, তারপরও বিষয়টা ভুলতে পারছি না। আমাকে তারা নিজের সন্তানের মতো মানুষ করেছে, কিন্তু আমি তাদের কিছুই দিতে পারলাম না। আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। হঠাৎ আমার পকেটে থাকা মুঠোফোনটা কেঁপে উঠল। ভাইব্রেট মোডে থাকায় সারা শরীর কাঁপতে লাগলো। ফোনটা বের করে দেখি আবির ফোন দিয়েছে। কি করছিস? চাঁদের আলোটা উপভোগ করছি। ও, মনে হচ্ছে তোর মন খারাপ। দেখ, চিন্তা করিস না। তোর লাইফ থেকে তো আর সব কিছু হারিয়ে যায়নি। দ্বিতীয়বার চেষ্টা করিস আবার। সব কিছু দ্বিতীয়বার চেষ্টা করা যায় না রে। আমি জানি দ্বিতীয়বার চেষ্টা করলে তুই ঠিকই পারবি। হ্যাঁ। ফোনটা কেটে বন্ধ করে দিলাম। পুরো লাইফে আমার এই একটা মাত্র বন্ধই হয়েছে। জানি না কেন, কিন্তু এই বন্ধুটাও আমাকে ধোঁকা দিয়ে দিবে। এটা মানতে আমার খারাপ লাগছে। ব্যালকনির গ্রিলে হাতটা শক্ত করে ধরলাম। চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ কেউ একজন ব্যালকনিতে চলে আসলো। আমি চোখ দুটো মুছে পিছনে তাকালাম। আমার ছোট বোন দাঁড়িয়ে আছে সেখানে। ছোট্ট বাচ্চার মতো কাঁদছিস কেন? এমনি, দেখ, ন্যাকামো করবি না আমার সামনে। তোর রুমে আসতে চাইছিলাম না, কিন্তু আম্মু জোর করে পাঠালো এটা দিতে। রিদি আমার হাতে একটা চিঠির খাম দিয়ে বলল। আমি বললাম, এটা কি? তোর জিনিস তুই দেখ। আর হ্যাঁ, কংগ্রেটস, ফেইল আর পছন্দের মেয়ে হারানোর জন্য। রিদি জোরে হেসে চলে গেল রুম থেকে। আবারও পরিবেশ নীরব হয়ে গেল। রিদি আমার সামনে এসে আমার সাথে তেমন কথা বলে না। ওর সাথে কথা বলতে গেলেই ঝগড়া করে সবসময়। এখন ও কাটা ঘায়ে নুনের সিটা দিয়ে গেল। 3 বিষয় ফেল করেছি। আমি এটা ভেবে আবারও দীর্ঘশ্বাস ফেললাম। আমার সাথে যার ছিল এক ক্লাসের সবাই পাশ করেছে, কিন্তু আমিই ফেল করেছি। ভাবতে পারছি না যে প্রতি পরীক্ষায় সব থেকে বেশি নাম্বার পাই। সেই ছেলে ক্লাসের মধ্যে সবচেয়ে মেধাবী, সেই ফেল করেছে 3 বিষয়। এটা নিজের মেনে নিতে পারছি না। একটা বৎসর আমাকে অপেক্ষা করতে হবে। চ্যালেঞ্জ করেও কোনো ফল পাইনি। যা হয়ে গেছে সেটা তো আর পরিবর্তন করতে পারবো না। হাতের চিঠির খামটা খুললাম। ভিতরে একটা কাগজ, একটা চিঠি। চিঠিটা খুলে পড়তে লাগলাম। প্রিয়, আশা করি ভালো আছো। বেশি কিছু বলবো না। এখন সব কিছু জানলে তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মন খারাপ করে আছো তোমার রেজাল্টের জন্য। এই ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না। তাই ছোট্ট একটা উপহার দিলাম তোমাকে। নেকলেসটা সবসময় কাছে রেখো। সঠিক সময়ে তোমাকে পথ দেখাবে। তোমার মায়ের নেকলেস এটা। আর আশা করি খুব শীঘ্রই দেখা হবে আমাদের। ইতি, তোমার দাদা। চিঠিটা পড়ে আমার হাত কাঁপতে লাগলো। কিছুই মাথায় ঢুকছে না। নিজের আপন পরিবার সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আজ হঠাৎ করে আমার আপন দাদা আমাকে চিঠি লিখলো। কেন বুঝলাম না। এতদিন কোনো খোঁজ খবর নিল না। আজকে হঠাৎ করে কেন আমার খোঁজ নিল বুঝলাম না ব্যাপারটা। খামের ভিতরে একটা নেকলেস আটকে আছে। নেকলেসটা বের করলাম। অনেক অদ্ভুত একটা নেকলেস। এমন নেকলেস আমি জীবনেও দেখিনি। কঙ্কালের বডির আকারে তৈরি নেকলেসটা। ভালোই লাগছে নেকলেসটা। এটা তো গলায় পরার মতো মেয়ে মানুষ আমি না, তাই হাতে পেঁচিয়ে রাখলাম। খামে বাকি কাগজটা দেখতে যাব, তখনই আমার রুমে বাবা আর মা ঢুকলো। এটা কি বুঝতে পারছো? দেখে তো মনে হচ্ছে কোনো কলেজের ভর্তির ফর্ম। হ্যাঁ, কিন্তু আমি তো পাশ করিনি। এই ফর্ম দিয়ে কি হবে? এটা আমিও ভেবেছিলাম, কিন্তু যে এই চিঠি পাঠিয়েছে সে আমাকে ফোন দিয়েছিল। সে বলল পাশ না করলেও এই কলেজে ভর্তি হওয়া যাবে। তার মানে আমি কলেজে পড়তে পারবো। হ্যাঁ, কিন্তু কিন্তু কি মা? আমি তোমার ব্যাগগুলো প্যাক করে দিচ্ছি। কালকে তোমাকে কলেজের উদ্দেশ্যে রওনা দিতে হবে। কালকেই? হ্যাঁ। যা কিছুই হোক, তুমি সবসময় আমাদের বড় ছেলেই থাকবা। তাই কোনো কিছুর চিন্তা করার দরকার নেই। বাবা আমার মাথায় হাত দিয়ে বলল। বাবা আর মা আমার ব্যাগ প্যাক করে দিয়ে চলে গেল। আমি কাগজটা হাতে নিয়ে বসে রইলাম। কলেজের নাম লোচার্ড একাডেমি। অনেকটা জাপানি স্টাইলের কলেজ। জাপানে কলেজ এবং স্কুলের নামে একাডেমি ব্যবহার করা হয়। আমি ফর্মের দিকে তাকিয়ে আছি। অনেকটা অবাক করার মতো ফর্ম, কারণ এক জায়গায় হাতের ছাপ দেওয়ার জায়গা আছে।
আমি কোনো কলেজের ভর্তিতে হাতের ছাপের প্রয়োজন হয় বলে শুনি নাই। যেখানে বুড়ো আঙ্গুলের ছাপ দিলাম আমি, হঠাৎ করে পুরো ফর্মটা একা একা পূরণ হতে শুরু করলো। আর আমার হাতের ফর্ম হঠাৎ করে আমার হাত থেকে উপরে উঠতে লাগলো। কাগজ থেকে প্রচণ্ড আলো বের হতে লাগলো। হঠাৎ করে আমি সাদা আলোতে হারিয়ে গেলাম। আমার নিজের মনে হচ্ছিল আমি সাদা আকাশে পাখির মতো উড়ে বেড়াচ্ছিলাম। চোখ খোলার সাথে সাথেই নিজেকে একটা ট্রেনের মধ্যে পেলাম। মাথা ব্যথা করছে খুব, মনে হচ্ছে রাতে ঘুমিয়ে গিয়েছিলাম। আর বাবা মা আমাকে ট্রেনে তুলে দিয়েছে, কারণ মাথার উপরে আমার ব্যাগগুলো দেখতে পেলাম। খারাপ লাগছে, তাদেরকে গুড বাইও বলতে পারলাম না। তাদের কথা মনে পড়তে আমি ফোন বের করলাম পকেট থেকে, কিন্তু আমার ফোনের অবস্থা 12টা বেজে গেছে। একটু নেটওয়ার্ক নেই। এমন মনে হচ্ছে আমি একটা অন্যরকম জায়গায় যাচ্ছি। এক রাতেই কিছু একটা হয়ে গেছে মনে হচ্ছে, কারণ কালকে রাতের চিঠি আসার পর থেকে অদ্ভুত কিছু একটা হচ্ছে। আমি ট্রেনের জানালা খুললাম, ভয়ে আমি পিছনে গিয়ে পড়লাম। জানালার বাইরে ভেবেছিলাম সুন্দর প্রকৃতি হবে, কিন্তু না, বাইরে শুধু সাদা জায়গা, সাদার পরে শুধু সাদা। আমি কি স্বপ্ন দেখছি? কি হচ্ছে আমার সাথে এসব? আমি কোথায় যাচ্ছি? জোরে চেঁচিয়ে উঠলাম। ব্যাপারটা মোটেও সুবিধাজনক মনে হচ্ছে না আমার কাছে। আমি হয়তো স্বপ্নের রাজ্যে আছি এখনও। আমি আমার কেবিন থেকে বাইরে বের হলাম ট্রেনে অন্য কাউকে খোঁজার জন্য। আমি আমার ক্যাবিনেট থেকে অন্য ক্যাবিনেটে ঢুকলাম। একটা ক্যাবিন থেকে আওয়াজ আসলো। আমি ভিতরে যাওয়ার জন্য হাত বাড়ালাম, দরজা খুলব, কিন্তু ভিতর থেকে আওয়াজ শুনতে পেলাম, জানিস, কালকে একটা মানুষকে মেরে ও রক্ত দিয়ে গোসল করেছি, পুরো গরম স্পায়ের মতো মজা নিয়েছি। কি বলিস? আমাকে জানাতে একটু। তোকে বললে তো আমার গোসলই হতো না, তার আগে তুই সব রক্ত চুষে খেয়ে ফেলতি। হা 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 হা। আমার পায়ের নিচের মাটি নড়ে উঠল। কোথায় আসলাম আমি? না না, আমি আসিনি, আমাকে নিয়ে এসেছে কেউ এখানে। আমি থাকবো না এখানে। এক ভো দৌড় দিলাম আমি, সোজা আমার কেবিনে চলে আসলাম। কিন্তু আমার কেবিন এখন ফাঁকা না। কেউ একজন যেন চাদর ঢাকে বসে আছে। আমি দেখেই চিল্লিয়ে উঠলাম, ভূত ভূত ভূত! বাঁচাও বাঁচাও! চাদরটা ফেলে দিয়ে চিৎকার করে আমার উপরে পড়ে গেল। বাঁচাও বাঁচাও, প্লিজ, রক্ত খেও না, আমি মাপ চাই, প্লিজ, আমার গলা কেটো না। আমি চিল্লিয়ে বললাম। ও, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছ। একটা মেয়ের আওয়াজ। আমি চোখ খুলে দেখলাম একটা মেয়ে আমার উপরে উঠে এসেছে। অনেকটা ভয় পেয়েছে ও, হয়তো ভূতকে ভয় পায় অনেক। আমি যেভাবে ভূত বলে চেঁচিয়ে উঠলাম তাতে তো ভয় পাবেই। মেয়েটা আমাকে দেখে মিষ্টি একটা হাসি দিল। ওর দিকে এখন ভালো করে তাকালাম। অনেক মিষ্টি একটা চেহারা, যে কোনো ছেলে ওকে দেখলেই পাগল হয়ে যাবে। ভয় কমলে আমার উপর থেকে উঠো। মেয়েটা অনেক লজ্জা পেয়েছে। ও সরি, আমি আসলে খুবই দুঃখিত। মেয়েটা আমার উপর থেকে উঠে ওর সিটে গিয়ে বসলো। ওর কোমল কথাগুলো শুনে আমি সত্যি ওর ওপর কিছুটা দুর্বল হয়ে গেলাম। মেয়েটার মুখ লজ্জায় এখনো লাল হয়ে আছে। আসলেই আমার ওইরকম চিল্লানো উচিত হয়নি। ভূত বলতে তো কোনো জিনিসই নেই, শুধু শুধু ভয় পাইয়ে দিয়েছি। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটা আমার দিকে তাকিয়ে কথা বলতে লাগলো। হাই হাই, আমি এলিনা কোয়াড্রাট। মেয়েটা ওর হাতে থাকা একটা কার্ড দেখিয়ে বলল, আমি হৃদয়। ও, নাইস নেম, তোমার নামটাও কিউট অনেক। তুমি আমাকে অ্যানা বলতে পারো। ওকে অ্যানা, তাহলে তুমি কি লোচার্ড একাডেমিতে আবার প্রথম? হ্যাঁ, আমিও প্রথমবার যাচ্ছি, তো তাই একটু ভয় পাচ্ছি। ও, তো আমরা তো বন্ধু হতে পারি, তাই না? মেয়েটা খুব মায়া করে আমার দিকে তাকালো। হ্যাঁ, অবশ্যই। তো আজ থেকে আমরা বন্ধু। তো বলো তুমি কি? আমি কি মানে? আমি একজন ভ্যাম্পায়ার। তুমি কি? কি? তুমি ভ্যাম্পায়ার? মজা করছো? আমি ভাবলাম মেয়েটা মজা করছে যেহেতু বন্ধু হয়েছে। না, এই সুস্বাদু ঘ্রাণটা কিসের? কোথায়? আমি তো পাচ্ছি না। এটা তোমার থেকে আসছে, আমি আর পারছি না। কোথায়? আমি আমার শার্টে পারফিউমের ঘ্রাণ পেলাম না। তাহলে মেয়েটা পাগল হচ্ছে কেন? সরি হৃদয়, বাট আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এটা আমার প্রথমবার। এনা, কি করছো? থামো থামো। আমার দিকে এগিয়ে আসছিল এনা। আমি ওকে থামাতে চেষ্টা করলাম। ভাবলাম আমার ঠোঁটের দিকে এগিয়ে আসছিল এনা, কিন্তু না, সোজা আমার ঘাড়ে একটা কামড় দিল।
প্রথমে একটু ব্যথা লাগলো, পরে অনেক ব্যথা অনুভব হলো। আমি এনাকে ধাক্কা দিয়ে বললাম, কি করছো এনা? আমি বললাম তো আমি একজন ভ্যাম্পায়ার। সত্যি বলতে আমি এই প্রথম কারো রক্তের স্বাদ নিলাম। কি? আমার মাথা ঘুরতে লাগলো। ওর কথা শুনে ভয়ে আমি বেহুশ হয়ে গেলাম। দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার বন্ধু এবং বান্ধবীদের সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। সম্ভব হলে এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। হ্যালো ভালোবাসার মানুষজন, মহাজাল পরিবারে আপনাকে স্বাগতম। আপনি যদি মহাজাল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দি বেল আইকন ফর নেক্সট স্টোরি নোটিফিকেশন। গল্পটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি স্বপ্ন দেখতেছিলাম মনে হয়। এরকম কোনো কিছু আমার সাথে বাস্তবে হবে বলে মনে হয় না। বাস্তবে তো কোনো দিনও ভ্যাম্পায়ার থাকে না। মাথাটা এবার বেশি ব্যথা করতে লাগলো। আমি আমার সিটেই ঘুমিয়ে পড়েছিলাম। চোখ খুলতেই মেয়েটার মুখ দেখতে পেলাম। ভয়ে আমি সরে বসলাম। কি হলো, তুমি এত ভয় পাচ্ছ কেন? না, কিছু হয়নি। ট্রেন মনে হয় থেমে গেছে। তাহলে কি আমরা গন্তব্যে চলে এসেছি? হ্যাঁ, ওকে। আমি আমার ব্যাগগুলো হাতে নিয়ে সোজা ট্রেন থেকে বেরিয়ে আসলাম। ট্রেন স্টেশনের পিছনেই বিশাল বড় বড় পুরনো আমলের অনেকগুলো প্যালেসের মতো দেখতে ভবন। সব কিছু দেখে আমার হ্যারি পটার মুভির কথা মনে পড়ে গেল। আমার মতো অবস্থা ওরও হয়েছিল, শুধু আমার সাথে একটু বেশি আজব জিনিস হয়ে গেল। দূর, আমার ভুল ভাবনা হয়তো এটা। হয়তো আমি স্বপ্ন দেখছি। স্টেশনটা এতটা বড় না, কিন্তু খুব সুন্দর করে সাজানো। মনে হয় যে বানিয়েছিল সব যত্ন করেই বানিয়েছিল। পুরো দেয়াল জুড়ে সাদা টাইলস দিয়ে বাঁধানো, আর সেই টাইলসের উপরে বিভিন্ন মনস্টারের ছবি আঁকা। এত নিখুঁত ছবি আঁকা যে দেখে বাস্তবই মনে হচ্ছে। আমি স্টেশন থেকে বেরিয়ে গেলাম। সামনে কিছুটা খোলা জায়গা, আর তারপরেই লোচার্ড একাডেমি নামক পুরো বিশাল একটা কলেজ। কলেজের চারপাশ দিয়ে ঘন সবুজ বন রয়েছে। এমন জায়গায় এত বড় একটা কলেজ রয়েছে, জায়গাটা মোটেও সুন্দর বলা যাবে না, বরং দেখলেই শরীরে কাঁটা দিয়ে আসে। আমার পা কাঁপতেছিল ভয়ে, কারণ আমি চারিদিকের মানুষজন দেখে মোটেও স্বাভাবিক ফিল করছি না। তাদের মধ্য থেকে কেমন জানি একটা বিদঘুটে গন্ধ আসছিল। তারা আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছিল। আমি সব কিছুর মধ্যে নিজেকে নিয়ে অস্বস্তি বোধ করছি। কি হলো, এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? পিছন থেকে অ্যানা এসে বলল। আমি চিল্লিয়ে উঠলাম ভয় পেয়ে। মনে হচ্ছে তুমি খুব ভীতু। ও তুমি, তাড়াতাড়ি ক্লাসে চলো, না হলে প্রথম দিনের ক্লাসটা আমরা মিস করে ফেলবো। হ্যাঁ। আমার দুই হাতেই ব্যাগ, আর অ্যানা আমার বাম হাতের কনুইতে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আমার ভয় লাগছে অনেক। অনেক আজব একটা জায়গা, কিন্তু কেন জানি জায়গাটা থেকে চলে যাওয়ার জন্য নিজের মনকে তৈরি করতে পারছি না। আমার ভিতরে থেকে কেউ একজন আমায় সাহস দিচ্ছে। আমার সাথে আজব জিনিস আগেও অনেক হয়েছে, কিন্তু আজকে বেশি হয়ে যাচ্ছে। তোমার রুম নং কত? রুম নং মানে? আরে হোস্টেলের রুম নং জিজ্ঞাসা করলাম। আমি জানি না। কি বলো, তোমার এই কার্ডটা কোথায়? এনা আগের কার্ডটা আবার দেখালো। কার্ড? আমি পকেটে হাত দিয়ে একটা কার্ড পেলাম। এই তো এটা। কিন্তু এটা আসলো কিভাবে আমার পকেটে? এটা তোমার মনস্টার আইডি কার্ড। কি কার্ড? মনস্টার আইডি কার্ড? আমি একজন ভ্যাম্পায়ার, তাই দেখো আমার কার্ডে ভ্যাম্পায়ার ওয়াই লেখা। মজা করছো তুমি, তাই না? মজা করো কেন? দেখো তোমার কার্ডে তোমার তথ্য দেওয়া আছে। আমি একজন মানুষ, তাই আমার কার্ডে হিউম্যান লেখা থাকবে। আমি কার্ডে তাকিয়ে দেখলাম সেখানে হিউম্যান লেখা নেই। এটা কখনো সম্ভব না। একজন মানুষ কখনো এই জায়গায় আসতে পারে না। অনেক মনস্টার আছে যারা ছোট থেকেই মানুষের জগতে বড় হয়, কিন্তু পূর্ণ বয়স্ক হলে তাকে এখানে আসতে হয় পড়তে। তাহলে আমি একজন মনস্টার? না, এটা কখনো সম্ভব না। আমি আমার ব্যাগ ফেলে দিলাম, তারপর হাতের দিকে তাকিয়ে রইলাম। কিভাবে আমি একজন মনস্টার? তোমার মনস্টার আইডি কার্ডে লেখা এ ক্লাস ক্লাসিফাইড, মানে তোমার পরিচয় গোপন রাখা হয়েছে। আমি অ্যানার কথা শুনে ভেঙে পড়লাম। তাহলে কি সত্যি আমি একজন মনস্টার? কিন্তু কিভাবে? একজন মানুষের কাছে যা আছে তাই তো আমার কাছে আছে, বেশি কিছু তো নেই আমার কাছে। তাহলে অ্যানা তো বলল এখানে মনস্টার ছাড়া কেউ আসতে পারবে না। হয়তো ভুলে আমি এখানে চলে এসেছি।
আমাকে এখান থেকে বের হতে হবে এখন। কিন্তু কিভাবে? এনা তো বললো এখানে মনস্টার ছাড়া কেউ আসতে পারবে না। তাহলে তো আমার আশেপাশের সবাই মনস্টার। আমি যদি এখানে অস্বাভাবিক কিছু করি তাহলে তো আমার ঘাড় মোটকে খাবে এরা। কিন্তু আমার মাথায় একটা জিনিস যাচ্ছে না, সবাই যদি মনস্টার হয় তাহলে এরা মানুষের মতো দেখতে কেন? হয়তো এরা রূপ বদলাতে পারে, কিন্তু আমার আপন দাদা আমাকে এমন একটা জায়গায় আনবে কেন? তাহলে কি সত্যিই আমি একজন মনস্টার? কিন্তু কিভাবে? আমার মাথায় তো কিছুই আসছে না। আমি একজন এ ক্লাস মনস্টার। তাহলে এ ক্লাস মনস্টার মানে? তুমি কি একদম ছোট থেকেই মানুষের দুনিয়ায় ছিলে? আমার আপন বাবা মা কে আমি জানি না। আমার বাবা মা যারা আমাকে বড় করেছে তারা নাকি আমাকে নদীতে কুড়িয়ে পেয়েছে। এই জন্যই তো তুমি কিচ্ছু জানো না। অবশ্য আমি অর্ধেক ভ্যাম্পায়ার আর অর্ধেক মানুষ। আমিও অনেকটা সময় তোমাদের দুনিয়াতে ছিলাম। আচ্ছা, আমি বলতে যাব তার আগেই অ্যানা বলতে শুরু করলো, এখানে দাঁড়ালে আমাদের দেরি হয়ে যাবে। তোমার কার্ডে দেওয়া তোমার রুম নং 103, ছেলেদের হোস্টেলের 2য় তলার 3 নং রুমটা তোমার। অ্যানা একটু মুচকি হাসি দিয়ে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো। আমার মোটেও যেতে মন চাচ্ছে না, কিন্তু এই মেয়েটাকে যত দেখছি ততই ভাল লাগছে। ওর কথা শুনলে শুধু শুনতেই মন চায়। মেয়েটার গায়ের রং একদম ফর্সা, মুখটা অনেক মায়াবী, সাদা চোখের মধ্যে নীল রঙের দুটো মণি দেখা যায়। চুলগুলো ঘন কালো। সবচেয়ে ভালো লাগার জিনিস হলো ওর লম্বা চুল। মায়াবী কণ্ঠ যে কোনো ছেলের মন গলিয়ে দিতে পারে। এনা আমাকে আমার হোস্টেল দেখিয়ে দিল। আমাদের হোস্টেলের পিছনেই ওদের হোস্টেল। আমি রুমে গিয়ে ব্যাগ ট্যাগ সব কিছু রাখলাম। এনা মেয়েটার উপরে কেমন একটা মায়া চলে এসেছে। ওর মতো সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি, আর ওর কণ্ঠটা শুনলেই মনটা গলে যায়। কিন্তু কিছুতেই মানতে পারছি না মেয়েটা একটা ভ্যাম্পায়ার। দেখতে তো পুরো মানুষের মতো। কোনো লক্ষণ নেই ভ্যাম্পায়ারের। শুনেছি ভ্যাম্পায়ারের লম্বা দুটো দাঁত থাকে। আমি তো ওর দাঁত দেখিনি। হয়তো ট্রেনে একা ছিল বলে ভয় পেয়ে আমার কাছে মিথ্যে বলছে। আমি আমার শার্টটা খুললাম। গলার এক জায়গায় দুটো দাঁতের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে আয়নায়। কেমন কালো হয়ে গেছে সেখানে। এবার আর অ্যানার কথা মিথ্যা বলে মনে হলো না। আসলেই ও একটা ভ্যাম্পায়ার। আমি আমার রুমের জানালাটা খুললাম। খুলেই অবাক হয়ে গেলাম, কারণ জানালার ওই পাশে মেয়েদের হোস্টেল, আর আমার জানালার সামনেই অ্যানার রুম। অ্যানাও জানালা খুলছে সে সময়। দুজনের টাইমিং একই সময়। অ্যানা আমাকে দেখে অনেকটা লজ্জা পেল, কারণ আমি খালি গায়ে দাঁড়িয়ে আছি। ওর লজ্জা পাওয়া দেখে আমিও লজ্জা পেলাম। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আর 20 মিনিট আছে ক্লাস শুরু হওয়ার। হ্যাঁ। আমি বিছানায় উপরে রাখা কলেজের ইউনিফর্ম পরে বেরিয়ে পড়লাম। কাঁধে ব্যাগ নিয়ে চলে আসলাম নিচে। আমার আসার আগেই অ্যানা দাঁড়িয়েছিল নিচে। আমার আসার দিকে তাকিয়ে আছে অ্যানা। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? না, আসলে আমি অনেক খুশি। আমার রুমের পিছনেই তোমার রুম। হ্যাঁ, বলতে হবে দুজনের ভাগ্য অনেক ভালো। হ্যাঁ, চলো ক্লাসের দিকে যাই। আমি আর অ্যানা দুজনেই আমাদের ক্লাসের ভবনের দিকে রওনা দিলাম। বিশাল বড় ক্যাম্পাস। এখানে সব ধরনের সুবিধা আছে, ফুটবল মাঠ, ক্রিকেট মাঠ, বাস্কেটবল মাঠ। আমরা সবচেয়ে বড় ভবনটার দিকে রওনা হলাম। দূর থেকে দেখতে বিশাল গির্জার মতো লাগে। মাথার দিকটা চুচালো অনেক। আমাদের ক্লাসরুম প্রথম তলাতেই, তাই আমরা আমাদের ক্লাসের দিকে সোজা রওনা হলাম। এনার রুম আমার রুমের পিছনে। এতে মোটেও ভালো লাগছে না। আমি শুনেছি ভ্যাম্পায়ারদের রাতের বেলা বাদুরের মতো উঠতে পারে। তাহলে তো আমার রক্ত খাওয়ার জন্য সোজা উড়ে চলে আসবে। না না, মোটেও জানালা খোলা যাবে না রাতে। জানালা খুললেই আমার সব রক্ত চুষে খেয়ে ফেলবে। আচ্ছা, আমি শুনেছি ভ্যাম্পায়ার কামড় দিলে মানুষও নাকি ভ্যাম্পায়ার হয়ে যায়। আমি আমার গলায় হাত দিয়ে ভাবতে লাগলাম, তাহলে তো আমিও একটা ভ্যাম্পায়ার হয়ে যাব। না, এটা হতে পারে না। আমি একজন ভ্যাম্পায়ার হতে পারবো না। সব ভাবতে ভাবতে ক্লাসের মধ্যে চলে আসলাম। ক্লাসের মধ্যে একজন স্যার আর একজন ম্যাডাম লেকচার দিচ্ছিলেন। আমাদের দেখে বলতে লাগলেন, স্বাগতম, তোমাদের কার্ড দুটো দেখি। স্যার আমাদের হাত থেকে আমাদের কার্ড নিলেন। তো মিস্টার জ্যাকসন ব্রিট আর মিস এলিনা কোয়াড্রাট, তোমাদের দুজনের জায়গা ওই যে পিছনে। স্যার আমাদের কার্ড আমাদের ফেরত দিয়ে বলল, ধন্যবাদ স্যার। মিস্টার জ্যাকসন ব্রিট, তাহলে তুমি এ ক্লাস ক্লাসিফাইড মনস্টার। ক্যাম্পাসে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আমার সাথে যোগাযোগ করতে পারো। সব ধরনের সমস্যার সমাধান করে দিব। আচ্ছা, আমার নামটা কার্ডে কিভাবে জ্যাকসন ব্রিট হলো বুঝলাম না। হয়তো এটাই আমার আসল পরিচয়। স্যারের কথাটা শুনে ক্লাসে থাকা সবাই আমার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। আমার মনে হচ্ছিল আমি রসগোল্লা আর ওরা সবাই মাছি।
আমাকে খাওয়ার জন্য ওরা সবাই হা করে তাকিয়ে আছে। আমি আর এনা আমাদের জায়গায় গিয়ে বসলাম। আমি বসলাম সবার পিছনে, আর আমার সামনে এনা বসলো।